আমাকে একটা চান্স দেওয়া হয়। যে কোনো কারণে হয়তো আমার প্রতি তিনি রুষ্ট হয়েছিলেন। ব্যাপারটা তো একটা বিশাল ছিল, একটা দেশের প্রাইম মিনিস্টার, ধরো তারাও তখন আমার সঙ্গে শত্রুতা করতো, বিশ্বাসঘাতকতা করে। আচ্ছা, এই পুরো স্ট্রাগলটার মধ্যে মানে আমি জানতে চাই তোমার ফ্যামিলি কি করে তোমাকে সাপোর্ট করেছিল? মানে নিশ্চয়ই ওনাদের জন্য একটা মেজর সেটব্যাক ছিল যখন ইউ ওয়্যার সাফারিং। তুমি তো এখানে অনেকটা দীর্ঘকাল তুমি ইউ ওয়্যার অ্যারেস্টেড, ইউ হ্যাড টু স্পেন্ড ইউর টাইম দেয়ার অলসো। তো সেইখানে ফ্যামিলির কি রকম পরিস্থিতি ছিল, আর ওনারা কি করে সাপোর্ট করেন? দেখো, সত্যি কথা বলতে গেলে আমার যেটাকে বলে 14 পুরুষে কেউ এরকম ঘটনার তো কোনো সঙ্গে যুক্ত নয়। আর আমি যে পরিবার বিলং করতাম সেই পরিবারে এরকম ঘটনা কারোর কোনোদিন ঘটেনি, এবং দূরবর্তী কোনো আত্মীয়ের মধ্যেও ঘটে। এটা আমার জীবনে প্রথম। এবং তুমি দেখেছো, শুধু ছোটখাটো ঘটনা নয়, এই ঘটনাটা সংবাদ মাধ্যমে যেভাবে ফলাও করে বেরিয়েছিল, প্রকাশিত হয়েছিল দিনের পর দিন, সকাল থেকে রাত, এবং আমাকে যে একটা ক্রিমিনাল বানিয়ে দেওয়া, একটা অপরাধী প্রতিপন্ন করার যে চেষ্টা, এবং তাতে মিডিয়ার বিক্রি, এবং যে যে জিনিসগুলো দেখানো হয়েছে বা যে যে খবরগুলো করা হয়েছে, আজও আমার সঙ্গে যদি সেই সব সংবাদ মাধ্যম চ্যালেঞ্জ করে, তাহলে আমার কাছে সেই এভিডেন্স এবং ডকুমেন্ট আছে, আমি তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারি। কিন্তু বিষয়টা হচ্ছে যে আমার পরিবার, হ্যাঁ, আমার ছেলে তখন বেশ ছোটই ছিল, তার স্কুল, সে কোয়াইট অবভিয়াস যে তার স্কুলে যখন সে যেত তাকে অন্যভাবে, তবে হ্যাঁ, সমাজ না কোথাও সত্যি মিথ্যেটা যাচাই করতে পারে। আমার পরিবার কিন্তু কোনোভাবেই সে অর্থে সমাজের বুকে অপদস্থ হয়নি। হয়তো কানাঘুষো লোকে করেছে, কিন্তু বহু মানুষ যারা আমাকে ব্যক্তিগত চেনে, দেখো, পারসেপশন একটা ক্রিয়েট করে ইমেজ। তুমি আমাকে একটা খারাপ লোক বললে, সেই পারসেপশন ডেভেলপ করলো। আমাকে যারা অচেনা তারা হয়তো তোমার কথাতে আমার প্রতি একটা পারসেপশন ড্র করে তারা বললো, কিন্তু যারা আমার ঘনিষ্ঠভাবে চেনা জানা, তারা কিন্তু আমার পাশে এসে দাঁড়িয়েছিল, আমার পরিবারের পাশে এসে দাঁড়িয়েছিল। আমি তাদের কাছে কৃতজ্ঞ, তা না হলে সংসারটা চললো কি করে, সংসারের চাকাটা। এবং আমার স্ত্রী, আমার মা, আনফর্চুনেটলি আমার মায়ের একটা প্রচন্ড মেন্টাল শক হয়, এবং আমি রিলিজ হওয়ার প্রায় আমি 62 দিন আমাকে এই কারাবাস করতে হয়েছিল। তো মা তারপরে 6 মাস বেঁচেছিলেন। এটা আমার একটা জীবনে বিরাট বড় আফসোসের জায়গা, যে যারা এই এত বড় ক্ষতি করলেন, তারা ভেবে দেখলেন না যে তারা লঘুভাবে গুরুদণ্ড দিলেন, না গুরুভাবে লঘুদণ্ড হলো। কিন্তু যাই হোক, তারা হয়তো, আমি বলতে পারি, কারোর বিরুদ্ধে অভিযোগ নয়, কিন্তু আমার মতো ঘটনা যে সমাজে হচ্ছে না বা হয়নি বা হয় না তা তো নয়, কিন্তু আমি হয়তো এই জায়গাটাতেই আমি হয়তো এই আমার বিরুদ্ধে যে অভিযোগ, এরকম হয়তো দেখা যায় সমাজে আরো এরকম ধরনের অভিযোগ অনেকের বিরুদ্ধে আছে, কিন্তু হয়তো আমি বলতে পারবো আমি নবকুমার ছিলাম, যে আমি ঠিক কিভাবে এসকেপ রুটটা বের করা উচিত ছিল, কাকে ধরলে আমি এসকেপটা পেতাম, সেইটা হয়তো আমি সেই এসকেপ রুটটা হয়তো আমার জানা ছিল না। ফলে আমার বলিদানটা হয়েছে, এবং হয়তো রাষ্ট্র ভেবেছিল যে আমাকে আমি বলি দিলে হয়তো সমাজ শুদ্ধ হবে। কিন্তু দেখো, কোনো সময় কি মনে হয় না যে ওয়াই মি? দেখো, ঘরের শত্রু যদি তোমাকে, তোমার প্রতি ষড়যন্ত্র এবং প্রতিহিংসা করে না, তাহলে তুমি কার কাছে যাবে? তোমার ঘরে বসে যে তোমার প্রতি মুহূর্তে তোমারই সঙ্গে রয়েছে, তার কাছে তো সবচেয়ে বেশি ইনফরমেশন তোমার সম্বন্ধে থাকে। তো সে স্যাবোটেজ করছে, এবং শুধু তাই নয়, সে অতিরঞ্জিত করে সাপোর্টেজ করছে, যে সেই সময় যা যা ডকুমেন্টস আমার কাছে আছে, সেই ডকুমেন্টস এর কোনো ভিত্তিই নেই। ব্যাপারটা তো একটা বিশাল ছিল, একটা দেশের প্রাইম মিনিস্টার, ধরো মানে এখন হচ্ছে যে হ্যাঁ, কি হয়েছিল আমি জানি না, কিন্তু যারা যারা অভিযোগকারী তারা প্রত্যেকেই তাদের নিজের কর্মফল ভোগ করেছেন। এই কারণেই বলবো, কারণ তারা আমার বিরুদ্ধে অভিযোগকারী হিসেবেই ছিলেন। প্রত্যেকেই একবার না একবার জেল খেটেছেন,
আজকে কেউ দেশ ছাড়া হয়েছেন। তো তোমার যদি সত্যিকারের সততা থাকে, তোমার নীতি থাকে, এবং সেই নীতির দেখো পারসেপশান তো মানে মানুষের বিরুদ্ধে নানা রকম থাকে। আমার সম্পর্কে একটা পারসেপশান আমার কাছের লোকরাই তৈরি করে দিয়েছিল যে আমি এমন একটা ভয়ঙ্কর। ধরে নাও একটা নির্বাচন হলো, যে নির্বাচনে একজন মানুষ মার খেলেন, আমি সেই জায়গাতেই ছিলাম না, অথচ টেলিভিশন মিডিয়াতে দেখা গেল যে আমার হাতে তিনি প্রহিত। আমি কারোর বিরুদ্ধে অভিযোগ করছি না, আমি কথা বলছি যে ফ্যাক্ট চেক না করে। আজকে যে ফ্যাক্ট চেক শব্দটা হচ্ছে, আজ থেকে 10 বছর আগে কি ফ্যাক্ট চেক ব্যাপারটা ছিল না? ফ্যাক্ট চেক সবসময় ছিল, তোমার ইচ্ছে হলে তুমি করবে, না ইচ্ছে হলে তুমি করবে না। তোমাকে কেউ বলল যে তোমার কান কাকে নিয়ে গেছে, তুমি কানে হাত দেবে না কাকের পেছনে দৌড়বে? সুতরাং আমাদের কান দেখে না দেখে ঈশ্বর যখন চোখ দিয়েছেন তখন চোখ দিয়ে দেখা। এবং আমি এটা বলতে পারি, যেটা আমি আগেও বলেছি, যে হ্যাঁ, রাজনীতির আঙিনার বদল হয়েছে, রাজনীতির ভাবনা বদল হয়েছে, সমস্ত ক্ষেত্রে সাংবাদিকতার ভাবনা বদল হয়েছে। খবরের কাগজ বা টেলিভিশন চ্যানেল এখন লোকে সেইভাবে আর দেখে না, যে কারণে এই ধরনের পডকাস্ট বা অন্য ধরনের মিডিয়াম তৈরি হয়েছে। কিন্তু আমার পরিবারের সেটব্যাকে সমাজ আমার পাশে ছিল, যার জন্য আজকে আমার ফিরে আসতে পারা, এবং আমার বন্ধুরা আমার পাশে ছিল, যার জন্য আমার ফিরে আসতে পারা। আমার ছেলে আজকে প্রতিষ্ঠিত, আমার সংসারে আমার স্ত্রী, হ্যাঁ আমার মা চলে গিয়েছেন, মা এই সেটব্যাকটা নিতে পারেননি, 6 মাসের মধ্যেই চলে গিয়েছেন। তো আমার যা হারানো, আমার যা প্রাপ্তি, আমার এটা হয়তো আমার কিছু ভুলের জন্য রাদার হতে পারে, কিন্তু আমি আজও মনে করি রিমা, যে একটা মানুষের কতটা ভুল হলে সে কত বড় ক্যাপিটাল পানিশমেন্ট পেতে পারে। ভুল হতে পারে, ভুল সংশোধন করার জায়গা হতে পারে। আমি একটা ভুল করলাম, সেই ভুলটার ওয়ার্নিং হয়, সেই ভুলটার অন্তত কেউ জানতে চায়, সেইটা আমার ক্ষেত্রে একেবারেই হয়। এইটা চিরকালই তোমার মধ্যে ছিল অনিন্দদা, আমি ছোট থেকেই দেখেছি দ্যাট স্পিরিট টু ওন আপ ইউর মিস্টেকস। আজকালকার দিনে এই জিনিসটাও খুব দরকার। ইউ শুড বি এবল টু ওন আপ, যে হ্যাঁ আমি ভুল করেছি, আমাকে একটা চান্স দেয়া হোক। কিন্তু সেখানে unfortunately things did not happen the way we always think. তো that is an না, এখানে আমার রিমা একটা বক্তব্য আছে, সেটা হচ্ছে যেসব মানুষের মধ্যে আত্মমর্যাদা বোধ থাকে না, তারা চট করে কোনো চামচে বা দালালি করতে পারে না। আর সমাজ ব্যবস্থাটা বোধহয় দাঁড়িয়ে থাকছে এখন চামচে বা দালালি করার জন্য। আমার যদি আত্মমর্যাদা থাকে, আমার যেটুকু শিক্ষা দীক্ষা, আমার যা ওরিয়েন্টেশন, আমার যা যাপন, সেটাতে আমি যদি রাজনীতি করতে পারি, তুমি যদি আমাকে অ্যালাউ করো, আমি মানুষের সেবা করতে পারি। কিন্তু আজকালকার দিনে দেখা যায় যে নেতাদের সঙ্গে সেলফি তোলার সংখ্যা বেশি, রাদার রাজনৈতিক আন্দোলনের লোককে পাওয়া যায় না। একটা দেয়াল লিখন লিখতে গেলেও, আমরা যখন স্বপ্নের কথা বলছিলাম যে আমরা আদর্শ স্বপ্ন সেটা নিয়ে এসছি, আবেগ নিয়ে এসছি, আজকে দেয়াল লিখন করতে গেলে একটা যে ওয়ার্কার সে এসে পয়সা চায়, 700 টাকা দিন আমি দেয়ালে লিখব। তো এই আবেগটা চলে গেছে, এখন একটা রোজগারের জায়গা তৈরি হয়েছে, এবং যাদের আত্মসম্মান বোধ রয়েছে তারা ধান্দাটা করতে পারে না। আর ধান্দা করতে না পারলে তোমার রাজনীতিতে টিকে থাকা খুব দুষ্কর হয়ে যায়। তো আমরা ধান্দা করতে পারছি না বলে হয়তো রাজনীতিতে ব্রাত্য হয়ে যাচ্ছি, কিন্তু এইটা তো রিসাইক্লিংয়ের মতো, আবার হয়তো একটা কদর্য জায়গা তৈরি হয়ে যাবে রাজনীতির আঙিনায়, তখন আবার যারা আত্মসম্মান বোধ শিরদাঁড়াওয়ালা মানুষ, তাদেরকে আবার ঘুরে আসতে হবে। রেভলিউশন তো আসবেই, নিশ্চয়ই আসবে। মানুষ এখন বুঝতেই পারবে যে কোনটা ঠিক আর কোনটা ভুল। ইভেনচুয়ালি থিংস উইল কাম টু লাইট। তো এবার মানে হলো তোমার পেছনের ব্যাপারটা, পলিটিক্স নিয়ে সব কিছু। এবার আগে ইউ আর অ্যান অন্ত্রপ্রেনার নাও, মানে তোমার নিজস্ব রিসর্ট আছে, ফুড জয়েন্টস আছে, তো এত কিছুর পরও তুমি উঠে আবার দাঁড়িয়েছো। সো হাউ ইজ দ্য ফিলিং নাও দ্যাট ইউ আর অগেন আ সাকসেসফুল ম্যান, আ পিসফুল ম্যান রাদার,
from the Onindoda I used to see once upon a time, who used to be very disturbed. দেখো, অনেকে বলে, মানে এটা যখন আমার এই সেটব্যাকটা হয়েছিল যে আমি প্রচুর কোটি কোটি টাকার মালিক, কিন্তু ফরচুনেটলি আমরা যখন আদালতে আমার এই সম্পত্তি এইগুলো আমরা দিচ্ছিলাম আর কি, ফার্স্ট অফ অল আমার বিরুদ্ধে কোনো চার্জশিট রেডি হতে পারেনি, মানে আমার বিরুদ্ধে চার্জ ফ্রেম করা যায়নি, পরে হয়েছে। দ্বিতীয় কথা হচ্ছে যে যা বানিয়ে বানিয়ে তৈরি করা হয়েছিল যে আমার একটা বিরাট বড় সাম্রাজ্য রয়েছে, হ্যাঁ, এবং পরে যখন দেখা গেল যে সত্যি আমার কিছু নেই সেই অর্থে, তখন যারা করেছিলেন এই অভিযোগগুলো তারা খুব লজ্জায় পড়লেন। হ্যাঁ, প্রফুল্ল সেনেরও কিন্তু এরকম, আমি তুলনা করছি না, কিন্তু আমি বলছি যে এক একজন মানুষের একটা সম্পর্কে এই যে বললাম পারসেপশন, যে তো আমি যদি মনে করি তুমি এখন 300 কোটি টাকার মালিক, ঠিক আছে, তো পরে দেখা গেল যে তোমার কাছে হয়তো 10 কোটি টাকা আছে। এবার আমার সম্পর্কে বলা হয়েছিল যে আমার একটা বিরাট প্রভূত সম্পত্তি রাজনীতি নিয়ে, যেটা আমি করতে পেরেছি। পরবর্তীকালে যখন দেখা গেল যে সত্যি করে রাজনীতি ভাঙিয়ে আমি ব্যবসা করিনি কোনো দিন, বা রাজনীতি ভাঙিয়ে আমি আমার সমস্ত রাজনৈতিক মানে একেবারে শীর্ষ নেতা থেকে তলা পর্যন্ত আমার সকলের সঙ্গে সম্পর্ক ভালো, এক ডাকে এক নামে তারা আমাকে চেনে, কিন্তু কেউ কোনো লিডার বলতে পারবে না আজ পর্যন্ত যে আমি তাদের কাছে গিয়ে আমার কোনো ব্যবসার জন্য কোনো বরাত চাওয়া, টেন্ডার চাওয়া, ওয়ার্ক অর্ডার দেওয়া, সুযোগ পাইয়ে দেওয়া, কেউ বলতে পারবে না। কোনো একজন লিডার যদি আমার সামনে এসে মেনে নেয় আমি চিরকালীন রাজনীতি ছেড়ে দেবো, কেউ বলতে পারবে না। সুতরাং যখন এন্ড অফ দ্য ডে আমি আবার নিজেকে ঘোরানোর চেষ্টা করলাম, তখন দেখলাম যে আমি তো সাংবাদিকতার জগৎ থেকে দূরে চলে গেছি, রাজনৈতিক আঙিনায় এখন আমাকে অচ্ছুত তৈরি করে রাখা হয়েছে আর কি। কারা অচ্ছুত করে রাখছেন? যাদের হয়তো অচ্ছুত হয়ে যাওয়ার আদপে উচিত তারা, তো আমাকে তো সার্ভাইভ করতে হবে। তখন আমি আস্তে আস্তে এই শান্তিনিকেতনের কাছে কিছু জমি খুব সস্তায় নিয়ে আমি একটা হোমস্টে বানালাম। আমি নিজের যোগ্যতায় তাকে সাজিয়ে আমি ট্যুরিজম ডিপার্টমেন্টের কাছে প্রপার কাগজ দিয়ে তাদের গোল্ড ক্যাটাগরি অ্যাওয়ার্ড আমি পেলাম। আমি ফুড জোনগুলো কিন্তু ধার করে ব্যাংক লোন নিয়ে বিভিন্ন জায়গায়, তুমি যদি আজকে আমার সেইটা দেখার পরে আর যারা অভিযোগকারী তারা আর কেউ আমার চৌহদ্দির মধ্যে আসছে না। কিন্তু একসময় প্রচুর বলা হয়েছিল আমি যে এই স্ট্রাগল করে আমি সারভাইভটা করছি, এবং হয়তো আমার জীবনে যেটুকু আমার বিলাসী জীবন ছিল সেটুকু থেকে সম্পূর্ণ আমি দূরে সরে গেছি আর কি, যে যাতে আমার বিলাসবহুল জীবন নয়। কিন্তু আমি যে পরিবার বিলং করি, বা ধরো আমি নিজের রোজগারে স্বরোজগারে যেভাবে নিজের জীবন যাপনটা করতাম, সেই যাপনটাও কিন্তু আমি এখন কাটছাট করে ফেলেছি, করে আমি একটা অন্য ধরনের জীবনযাত্রার মধ্যে গেছি। আমি বিশ্বাস করি রিমা, তুমি যদি তোমার ভেতরে যদি সেই মোটিভেশনটাকে ডেভেলপ করতে পারো, তুমি অনেক কিছু ত্যাগ করতে পারবে। তুমি নেশা ত্যাগ করতে পারবে, তুমি ইচ্ছে করলে একটা টাইমে আমি এটাও শুনেছি যে প্রচন্ড মানে তুমি ডিপ্রেশনে বলো কি কিসে বলো, ইউ হ্যাড টু রিসর্ট টু সামথিং, তো তুমি অ্যালকোহলটাকে একটা রিসর্ট হিসেবে ট্রিট করতে। তো নাও আই নো দ্যাট ইউ কমপ্লিটলি আউট অফ ইট। এটাও একটা আমাদের জানার জিনিস, এটাও একটা দেখার জিনিস যে একটা মানুষ who has been into this habit for years together, সে হঠাৎ করে সব ছেড়ে আজকে একটা নতুন মানুষ অল টুগেদার। না, আমি তোমাকে বলি, সেটা হচ্ছে যে আমি অ্যালকোহলিক অ্যাজ সাচ কোনোদিন ছিলাম না, তবে হ্যাঁ মানে মানুষ বিনোদন প্রিয় আমিও ছিলাম। এবং বিশেষ করে আমি যখন সাংবাদিকতা করতাম, তোমরা জানো যে কলকাতা প্রেস ক্লাব বা সাংবাদিকতা মহলের মধ্যে এইটা খুব মানে একটা কমন ইস্যুজ আর কি, রেগুলার পার্টি করা, অধিক রাতে পার্টি করে ফেরা টেরা। তো সেইটা পরে পলিটিশিয়ান যখন মানে পলিটিক্সে যখন সরাসরি এসছি জনপ্রতিনিধি, তখন হয়তো এই ভুলভ্রান্তিগুলো কন্টিনিউ করেছিল। কিন্তু তারপরে যখন আমি দেখলাম যে এটাকে ব্যবহার করলো কিছু মানুষ, কারণ আমার কিন্তু বিনোদন, আমি মানে এই একা বিনোদন নয়, আমি যাদেরকে নিয়ে এই বিনোদনটা করেওছি তারাও যখন আমার সঙ্গে শত্রুতা করলো,
বিশ্বাসঘাতকতা করলো, তখন আমি জীবন দর্শনের একটা জায়গায় এলাম। আমি নিজেকে আয়নার সামনে দাঁড় করালাম, তারপরে নিজেকে কিছু প্রশ্ন করলাম যে আমার ভুলগুলো কোথায় আর আমার ঠিকগুলো কোথায়। এবার এখন প্রেজেন্ট ডে বেঙ্গলের ব্যাপারে তোমার কি ধারণা? আর তুমি নিজেও একটা বিজনেসম্যান, এন্টারপ্রেনার, তো তুমি কিরকম স্কোপস দেখছো এখন বেঙ্গলে, আর কিভাবে তুমি চাইবে এটাকে আরো বেটার করতে, কন্ট্রিবিউট করে কিভাবে কি করতে চাইবে একটু বলো। দেখো, বাঙালি পরিবারে মাঝখানে একটা বিষয় ছিল যে বাঙালি ছেলেমেয়েরা পড়াশোনা করবে, তারা চাকরি করবে, এবং চাকরির মধ্যে সরকারি চাকরিটাই প্রেফারেবল। সেই জন্য বাঙালি ব্যবসাটা সেভাবে করেনি। কিন্তু এই বাঙালির শুরুটা প্রিন্স দ্বারকানাথ ঠাকুর বলো, বা ধরো আমাদের আচার্য প্রফুল্লচন্দ্র রায় বলো, বা মতিলাল শীল বলো, এই কলকাতার উপকণ্ঠে যারা গঙ্গার ধার বরাবর পাটের ব্যবসা, নুনের ব্যবসা, গুড়ের ব্যবসা, এসব ব্যবসাগুলো চালিয়েছিল, তারা কিন্তু বাঙালি। এবং উত্তর কলকাতা এবং মধ্য কলকাতায় সেই সব বাঙালির ছাপ কিন্তু, তার স্মৃতি কিন্তু, তাদের বাড়ি ঘর, তাদের বৈভব, তাদের বিলাসিতা, তাদের আভিজাত্য সব কিছুই কিন্তু এর মধ্যে রয়েছে। তারপরে যেটা হলো, বাঙালি অনেক বেশি সংস্কৃতির দিকে ঢলে পড়ল, এবং তারপরে পোস্ট রবীন্দ্রনাথ বলতে পারো যে বাঙালি অনেক অনেক বেশি সংস্কৃতিবান বাঙালি হিসেবে আত্মপ্রকাশ করলো। ফলে ব্যবসা করা, রোজগার করার জায়গাটা থেকে ইন্টেলেকচুয়াল প্রপার্টিটা বাঙালি বেশি করে মেনে নেওয়ার চেষ্টা করলো, এবং যার ফলে যেটা হলো, বাঙালি ক্রমশ আস্তে আস্তে ব্যবসার থেকে দূরে সরে যেতে থাকে। আজকে বাঙালি কিন্তু বুঝতে পারছে যে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের অর্থনীতি কিন্তু আর বাঙালি কন্ট্রোল করছে না। অবাঙালিরা, মূলত মারওয়াড়িরা এবং উর্দুভাষী মুসলিমরা, এবং ধরো গুজরাটি, পাঞ্জাবি এরা বা কিছু সাউথ ইন্ডিয়ান, তারা কন্ট্রোল করছে। যেমন হেলথ সেক্টরটা পুরোটাই সাউথ ইন্ডিয়ান কন্ট্রোল। তুমি দুটো বড় বড় যে মেজর সুপার স্পেশালিটি হসপিটাল কন্ট্রোল বাই, রান বাই সাউথ ইন্ডিয়ান পিপুল। তো এই যে পট পরিবর্তন হয়ে গেল, বাঙালির অর্থনীতি, বাঙালির ব্যবসাটা তাদের হাতছাড়া হলো নিজের মাটিতে, এবং বাঙালি ছেলে মেয়েদের মধ্যে এই স্বাধীনতা পাওয়া এবং বাইরে ক্যারিয়ার তৈরি করতে চলে যাওয়ার জন্য যে ঘরছাড়া হয়ে যাওয়ার একটা ব্যাপার হলো, তাতে কিন্তু আস্তে আস্তে বাঙালির পায়ের তলার মাটিটা আলগা হয়ে গেল। অনিন্দদা, লাস্ট বাট নট দ্য লিস্ট, এবার আমাদের ইউথকে কিছু বলো, একটু মোটিভেট করো, যাতে তোমার স্ট্রাগলটা থেকে ওরাও কিছু শিখতে পারে, আমরা সবাই কিছু শিখতে পারি। ভবিষ্যৎ দেখো, এখনকার প্রজন্ম ভীষণ ফোকাসড, ক্যারিয়ার ওরিয়েন্টেড, ভেরি ফোকাসড। কিন্তু যেটা ক্যারিয়ার ওরিয়েন্টেড, প্রফেশনাল ফোকাসড হওয়ায় কোথাও একটা ওই যেটা আবার ঘুরে ফিরে চলে আসছে, তাদের যে রাজনৈতিক বিষয়, সেখান থেকে তাদের একটা অ্যাপ্যাথি তৈরি হচ্ছে, এবং শিক্ষিত ছেলেমেয়েরা রাজনীতি থেকে দূরে সরে যাচ্ছে, এবং রাজনীতি থেকে দূরে সরে যাওয়ার ফলে তারা সমাজ পরিবর্তন বা সমাজের যে বিষয়গুলো, সেখান থেকে তারা সরে যাচ্ছে। সুতরাং প্রথমত এই প্রজন্ম ছেলে মেয়েদেরকে কেরিয়ারও যেমন দেখতে হবে, তেমনি নিজেদের ট্র্যাডিশন, নিজেদের সাহিত্য, নিজেদের সংস্কৃতি, নিজেদের ভাষা, এবং সবচেয়ে বড় কথা যে পশ্চিমবঙ্গের মাটিতে তারা কিছু করবে যাতে বাঙালিদের তৈরি হওয়া জিনিস সারা পৃথিবী, দেখো বাঙালি সারা পৃথিবীতে রাজ করতে পারে। বাঙালির যা প্রপার্টি আছে, প্রপার্টি মানে হিউম্যান রিসোর্স প্রপার্টি, তাদের যে ইন্টালেক্ট থেকে শুরু করে তাদের যে কোয়ালিটি, কিন্তু সেটাকে ব্যবহার করতে হবে বাংলার মাটিতে, যাতে এই বাংলাটা দুনিয়া দেখতে পারে যে বাঙালি মানুষ, বাংলার ছেলেমেয়েরা তারা কিন্তু বাংলায় নিজেদের জায়গা তৈরি করে। অনিন্দদা, খুব ভালো লাগলো তোমার সাথে কথা বলে, তোমার এক্সপিরিয়েন্সেসগুলো জেনে অনেক কিছু আজকে শিখতে পারলাম, কিভাবে লড়ে আগে বা এগিয়ে যেতে হয় লাইফে। আশা করি আপনাদের সবার ভালো লেগেছে। ইউ মাস্ট হ্যাভ হ্যাড এ রিয়েল গুড টাইম লিসনিং টু হিম। We will get many more such episodes coming up in future as well. So stay glued to this channel, watch us. Please comment, like, share and subscribe.
থ্যাংক ইউ সো মাচ। ভালো থেকো।